এই অন্ধকারে এক হরিণ শাবকের কথা ভাবি, যে আসবে এবং আমার অবসাদের ঘাসগুলো খেয়ে যাবে। ইরানের অন্যতম এক প্রখ্যাত কবি সোহরাব সেফেরের পংক্তিমালা দিয়ে আমরা যে শুরু করতে চাই, সেখানে কিন্তু বিপদ সংকুল যে কোনো পথকে মারিয়ে কিভাবে ফিরে দাঁড়াতে হয় তার সেই উদ্দীপনা রয়েছে এই ইরানি কবির কাব্য বা পংক্তিমালায়। দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের প্রবাস সংলাপ অনুষ্ঠান, সপ্তাহের প্রতি শনিবার রাত 9:30 আমরা হাজির হই বাংলাদেশের পর্দায় এই প্রবাস সংলাপে। আজকের বিষয়টি একটু ভিন্নভাবে আমরা সাজিয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আমাদের যে পুরো আয়োজন জুড়ে থাকবে হচ্ছে গোলাপ কিংবা যেটা বলি আমরা আঙুর জাফরানের দেশ ইরান, সেই ইরান সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন সম্মানিত দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন সৈয়দ রেজা মীর মোহাম্মদী, কালচারাল কাউন্সিলর, সাংস্কৃতিক কেন্দ্র, ইরান দূতাবাস, ঢাকা। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবাস সংলাপ অনুষ্ঠানে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, পরিচালক, জনসংযোগ বিভাগ, সাংস্কৃতিক কেন্দ্র, ইরান দূতাবাস, ঢাকা। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রবাস সংলাপ অনুষ্ঠানে। দর্শক, শুরুতে যেমনটি বলছিলাম যে ইরান হচ্ছে কত গুণ, অনেক তথ্য, অনেক উপাত্ত, সব কিছু সমৃদ্ধশালী একটি দেশ হচ্ছে ইরান। সারা বিশ্বের এক মহা পরাক্রমশালী বর্তমান অবস্থায় সেই দেশটির নাম হচ্ছে ইরান, যার শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য কিংবা তেল, খনিজ সম্পদ সব কিছুতেই সবার থেকে সে অনেক অনেক বেশি অগ্রসর এবং অগ্রগামী। পুরো বলা যেতে পারে যে একটি দেশ, স্বনির্ভর একটি দেশ, যাকে কখনো পৃথিবীর কোনো দেশের প্রতি মুখাপেক্ষি হতে হয় না। সেই দেশেও কিন্তু বাংলাদেশিদের জন্য রয়েছে অনেক সুযোগ কিংবা সম্ভাবনা। আর সে বিষয়ে কথা বলার জন্য আমরা আজকের বিষয় সাজিয়েছি ইরানের শিক্ষা, চিকিৎসা, পর্যটনে বাংলাদেশিদের সুযোগ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো সৈয়দ রেজা মীর মোহাম্মদী, কালচারাল কাউন্সিলর, সাংস্কৃতিক কেন্দ্র, ইরান দূতাবাস, ঢাকা। আপনাকে জনাব সৈয়দ রেজা মীর মোহাম্মদী, আসসালামু আলাইকুম। আপনি কতদিন ধরে বাংলাদেশে আছেন এবং কেমন লাগছে বাংলাদেশ? ইসন আপনাদের সময় সালাম দাদে ওয়া বাদ গুফতে সময় চান মুদ্দাতি বাংলাদেশ হাস্তি দোয়া চেতুর বারে বাংলাদেশ চেতুর চে সাসতি দারি। السلام علیکم و رحمت الله. بسم الله الرحمن الرحیم. من اول از همه به مردم خوب بنگلادش و بینندگان عزیز برنامه سلام عرض میکنم و امیدوارم که شب خوبی داشته باشن و از اینکه در این برنامه حضور پیدا کردم و با مردم بنگلادش صحبت میکنم خیلی خوشحال هستم. در پاسخ به سوال اولشون باید عرض کنم که من حدود 1 سال و نیم هست که در بنگلادش هستم و خوشحالم از اینکه در این کشورم، چون مردم بنگلادش مردم خوبی هستن. ما مردم ایران با مردم بنگلادش اشتراکات و پیوندهای زیادی داریم از دین، فرهنگ، تاریخ و سابقه زبان فارسی. به خاطر همین من اینجا احساس غریبی نمی کنم. উনি বলছেন যে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি এই চ্যানেলের মাধ্যমে যারা দর্শক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের কথা শুনছেন। আমি এখানে আছি 1.5 বছর হলো এবং এই 1.5 বছরে দেখেছি যে দেশের মানুষ খুবই ভালো, আন্তরিক এবং এই যতদিন এখানে আছি এবং এই দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অভিন্নতা রয়েছে, সাংস্কৃতিক এবং ধর্মীয় ক্ষেত্রে অভিন্নতা রয়েছে এবং সব দিক থেকে চিন্তা করলে দেখি যে আমাদের মধ্যে যে একটা সম্পর্ক এবং গভীর সম্পর্ক রয়েছে এবং এদেশের মানুষের যে আন্তরিকতা, ভালোবাসা, সে কারণে আমি মনে করি যে বাংলাদেশে 1.5 বছর যাবৎ আছি, কিন্তু আমি মনে করি না যে আমি বিদেশে রয়েছি, মনে করি যে আমি নিজের দেশেই রয়েছি। ধন্যবাদ। আসলে ইরান বাংলাদেশের যে সম্পর্কটা সেটা কিন্তু দীর্ঘদিনেরই বলা যেতে পারে। সেই ইরান বাংলাদেশ সম্পর্কের জায়গায় আপনারা যারা এই কূটনৈতিক মিশনে যারা সম্পৃক্ত কাজ করেন তাদের বিশ্লেষণ কি বলে? ইরান বাংলাদেশ সম্পর্ক আজকে কোন অবস্থানে আছে? এখানকে ইরান ও বাংলাদেশে রবেতে দিরিনি দরে ওয়া ইন রবেতে আলন দার চে বাজিয়াতি দরে ওয়া বারে তাকবিয়াতিন رابطه چه میشه کرد؟ بله، همونطور که اشاره کردن ایران و بنگلادش رابطه تاریخی با هم دارن. این که میگم رابطه تاریخی به خاطر مجموعه شبه قاره هنده، چون ایران در گذشته با این جغرافیا
که شبه قاره نامیده میشد ارتباط و پیوندهای تاریخی نزدیکی داشت و بنگال در تاریخ ادبیات ما یه اسم شناخته شده است. از شعر حافظ بگیر که اسم بنگال را آورده و در ادبیات ما جای جای ادبیاتمون بنگال رو داریم و بنگال و بنگلادش برای ایرانی ها آشناست، هم به خاطر اشتراکات تاریخی و گذشته و هم سابقه‌ای که زبان فارسی در بنگلادش داره. اما میخوام اینو عرض کنم، حالا اینجاشو ترجمه کنید। মানে বলছেন যে আপনি ঠিকই বলেছেন, ইরান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশের সাথে আমাদের যে সম্পর্কটা এটা ঐতিহাসিক সম্পর্ক, এবং এই বিশেষ করে ভারতীয় উপমহাদেশের এই বাংলা অঞ্চলের সাথে ইরানের সম্পর্কটা আরও গভীর। আপনারা নিশ্চয়ই জানেন যে কবি হাফিজ এই বাংলার উপরে উনি কবিতাও লিখেছেন। তো সেই দিক থেকে চিন্তা করলে আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের ঐতিহাসিক এবং গভীর সম্পর্ক রয়েছে। خب میدونید که حافظ 700 سال پیش زندگی میکرد. 700 سال پیش حافظ در شعرش اسم بنگال را آورده، یعنی معلومه که آشنایی مردم ایران با بنگال، مردم بنگلادش با بنگالی ها خیلی طولانی هست. اما باید بگم که سطح روابط ما الان بین دو کشور بد نیست، خوبه، ولی جا داره خیلی بیشتر از این ما رابطمون رو توسعه بدیم، چون پیوندها و اشتراکات تاریخی ما خیلی بیشتره و به اندازه اون حجم و گستردگی اشتراکات و پیوندهای تاریخی باید الان رابطه داشته باشیم و من احساس میکنم که هم ما به عنوان ایران و هم شما بنگلادش باید تلاش کنیم که رابطمون در عرصه های فرهنگی، علمی، آموزشی، گردشگری بیشتر از این باشه। বলছেন যে আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যে কত দীর্ঘকালীন, তার একটি নমুনা হলো কবি হাফিজ 700 বছর আগে তিনি বাংলার উপরে কবিতা লিখেছেন। তো অর্থাৎ এ থেকে বোঝা যায় যে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা কত গভীর এবং দীর্ঘদিনের, যে এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের চমৎকার সম্পর্ক রয়েছে। তবে আমি মনে করি যে এই সম্পর্কটা এখন যে পর্যায়ে রয়েছে, তো আমাদের বিভিন্ন দিক থেকে যে অভিন্নতা রয়েছে সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে, এগুলো বিবেচনা করলে আমরা এই সম্পর্কটাকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি। অনেক সুযোগ রয়েছে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কটা আরও জোরদার করার। ما به سهم خودمون به عنوان رایزنی فرهنگی جمهوری اسلامی ایران در بنگلادش تلاش میکنیم که اولا ارتباط مردم دو کشور با هم بیشتر بشه، شناختشون بیشتر بشه و سعی میکنیم برنامه هایی که در رایزنی فرهنگی برگزار میکنیم کمک بکنه به این که علاقه و ارتباط بین دو طرف بیشتر بشه و این زمینه بشه، مقدمه بشه برای اینکه ما روابطمون رو در عرصه های مختلف، هم فرهنگی، هم علمی، هم آموزشی و بیشتر از اون در بخش‌های اقتصادی هم انشالله توسعه بدیم। উনি বলছেন যে বাংলাদেশ এবং ইরানের মধ্যে সম্পর্কটা আরও জোরদারের ক্ষেত্রে আমরা যে কাজটা এখন কালচারাল সেন্টারের পক্ষ থেকে যেটা করছি, যে দুই দেশের জনগণের মধ্যে পরিচিতি, দুই দেশ সম্পর্কে যাতে পরিচিতিটা আরও বেশি হয় এবং একে অপরকে ভালো আরও বেশি করে জানতে পারে, আমরা সেটার একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, যাতে ইরান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক বিস্তারের যে ক্ষেত্রগুলো রয়েছে, যে সুযোগ রয়েছে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, পর্যটনের ক্ষেত্রে, মেডিকেল ট্যুরিজম, এরকম আরও অনেক বিষয় রয়েছে যে ক্ষেত্রে আমরা আরও বেশি দুই দেশ সম্পর্কে জানতে পারি এবং এগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্পর্কটা আরও জোরদার করতে পারি। ایران الان خوبه که بینندگان عزیز برنامه در جریان باشند و بدونن که ایران الان در دنیا در تولید علم رتبه 15 رو داره در بین 200 کشور دنیا و از نظر علمی یک کشور پیشرفته است، یعنی رتبه 15 تولید علم رو در دنیا الان داره ایران. در بخش پزشکی و سلامت، بهداشت و درمان هم همینطور، یعنی ایران در پیشرفت‌های پزشکی کشور 15 دنیاست، رتبه 15 رو در بین همه کشورهای دنیا داره
ما در بعضی از رشته ها در خصوص پزشکی، اینو برای کسایی میخوام عرض کنم که برای مثلا توریسم و گردشگری سلامت ممکنه بخوان برن ایران برای کارهای پزشکی و درمان. ایران در پزشکی و در بعضی از رشته های پزشکی جزو 10 کشور اول دنیاست و اگر مردم عزیز بنگلادش یه موقع نیاز پیدا کردن، البته ما امیدواریم نیاز پیدا نکنن به کارهای پزشکی، همه همیشه سالم باشن، سلامت باشن، ولی اگر یه موقع نیاز پیدا کردن برای درمان و کارهای پزشکی، ایران یکی از کشورهایی است که از هر جهت، هم از جهت علمی هم از جهت صرفه اقتصادی و مالی و هزینه ها به صرفه تره و خوبه که مردم بنگلادش تشریف ببرن و ایران و کارا خودشون انجام بدن. উনি বলছেন যে আপনি যেটা বলেছেন যে অনেক ক্ষেত্র রয়েছে ইরান দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে, এর মধ্যে হলো যে শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা এবং পর্যটনের ক্ষেত্রে উনি একটা উদাহরণ দিল যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বে ইরানের অবস্থান এখন বিশ্বে 15তম। চিকিৎসার ক্ষেত্রেও সারা বিশ্বের মধ্যে এখন অবস্থান 15তম এবং কোনো কোনো চিকিৎসার ক্ষেত্রে রয়েছে 10ম স্থানে রয়েছে এবং বিশ্বমানের চিকিৎসা এখন ইরানে রয়েছে এবং চিকিৎসা ব্যয় খুবই কম। তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এখানে, আমরা চাই যে দেশে মানুষের অসুখ কম হোক, দেশের মানুষ বেশি সুস্থ থাকুক, সেটাই আমি কামনা করি। তারপরেও যদি চিকিৎসার প্রয়োজন হয়, যখনই প্রয়োজন হবে আমরা স্বাগত জানাই আমাদের দেশে চিকিৎসা করতে এবং আমি মনে করি খুবই অল্প খরচে তারা ইরান থেকে উন্নত মানের চিকিৎসা। খুবই ধন্যবাদ। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে এখানে যখন প্রশ্ন, আমার এই প্রশ্ন অবশ্যই ছিল, শিক্ষা, চিকিৎসা এবং পর্যটন এই তিনটি ক্ষেত্রে কিন্তু ইরানের সাথে বাংলাদেশের একটা আর্থিক সম্পর্ক আরও বৃদ্ধির সুযোগ রয়েছে। কারণ যেখানে বাংলাদেশে কিন্তু উচ্চ শিক্ষার্থীতে প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা বিভিন্ন দেশে যাচ্ছে এবং যারা বিশেষ করে ধর্মীয় শিক্ষা যারা অর্জন করতে চায় তাদের কিন্তু অনেক বড় একটা অংশ কিন্তু মিশরে যাচ্ছে। তো সেখানে আমি যদি আসি, তিনটি অংশ, শিক্ষা, চিকিৎসা এবং পর্যটন। তো শিক্ষা যদি আমরা প্রথমে আসি, সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কি কি সুযোগ আছে যেটা আমাদের অনেকেই জানে না, যেটা আপনার জানানো উচিত? আমরা প্রথমে যদি যাই তারপর অন্য বিষয় আসবো। شماین موضوع که مطرح کردید، الان من هم میخواستم این موضوع را سوال میکنم، شما گفتید ولی من این کمی میخواستم بیشتر بدونم. اول موضوع این که در زمینه آموزش ما میدونیم که در زمینه آموزش ایران بسیار پیشرفته هست و شما میدونید که دانشجوی خیلی زیادی کشورهای مختلف میره برای تحصیل و ایران چه جایگاهی داره و چه فرصتی داره بنگلادش برای دانشجویان بنگلادش که میتونن اونجا درس بخونن و مخصوصا در زمینه علمی دینی؟ مثلا مصر هم خیلی کشورهای عرب ها مخصوصا مصر میرن برای علم دینی. ایران هم این جاها داره یا نه و برای بنگلادش چه فرصتی داره؟ لطفا. خب در بحث آموزش من اشاره بکنم به جایگاه دانشگاه‌های ایران در دنیا. خب ایران الان نزدیک 70 دانشگاه در ایران جزو دانشگاه‌های برتر دنیا هستند. وقتی بعضی از مراکز مرتبط در دنیا دانشگاه‌های برتر رو اسم میبرند، حدود 70 دانشگاه ایران جزو دانشگاه‌های برتر دنیاست که اینا هم در رشته‌های مختلف دانشجوها در آن درس می‌خونن، هم رشته‌های مهندسی، هم رشته‌های پزشکی، هم رشته‌های علوم انسانی. تو همه این رشته‌ها مثلا صحبت از پزشکی شد، از این نزدیک 70 دانشگاه برتر ایران حدود 25 تاش دانشگاه پزشکی هستند و 10 دانشگاه از این نزدیک 70 دانشگاه که عرض کردم در رشته‌های مهندسی، انجینیرینگ، بعد در رشته‌های علوم انسانی جزو رتبه‌های مثلا برتر هستند. من اگر از بعضی از دانشگاه اسم بیارم، در دانشگاه ما مثلا دانشگاه شریف، صنعتی شریف در ایران جزو دانشگاه‌هایی است که در دنیا معروفه و
کشورهای بزرگ دنیا، کشورهای حتی پیشرفته و قدرتمند، بچه های این دانشگاه رو خودشون دعوت میکنن که برن به اون کشورها، برن PhD بگیرن و رتبه های بالاتر رو بگیرن. لذا دانشگاه های ایران ظرفیت خوبی داره برای علاقمندان بنگلادشی اگر بخوان برن. ما هم در خدمتشون هستیم، کمک میکنیم. البته بعضی از رشته ها رو ما بورسیه میدیم، مثل زبان فارسی. اگر کسی بخواد زبان فارسی بخونه بورسیه نوع الف میگیم، یعنی هزینه هاشو خود ایران میده. اما در دانشگاه های در رشته های مهندسی و پزشکی، خب اگر کسی بخواد در این رشته ها که سطحش هم بالاست بره ایران درس بخونه، ما هم توصیه میکنیم، پیشنهاد میکنیم بره درس بخونه در ایران، معرفی میکنیم. اما خب بخشی از هزینه ها به عهده خود اون داوطلب و علاقمند است که میخواد بره بخونه. لذا دانشگاه های ایران سطح بالایی داره و ظرفیت خوبی است، دانشگاه های خوبی است برای علاقمندان بنگلادشی که برن در ایران درس بخونن. ما هم کمک میکنیم ইনশাআল্লাহ। উনি বলছেন যে আপনি প্রথমে যে শিক্ষা ক্ষেত্রের যে সহযোগিতার কথা বলছেন, সে আপনার প্রশ্নের উত্তরে বলতে হয় যে আপনি নিশ্চয়ই জানেন যে ইরানের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইরানের যে শিক্ষা ব্যবস্থা এখন অনেক উন্নত এবং বিশ্বের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইরানের অন্তত 70টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে চিকিৎসা বিদ্যায় মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে অন্তত 25টি, যেটা সারা বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 25টা বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া ইরানে আরও রয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। আপনি জানেন যে ইরানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে খুবই ভালো অবস্থানে রয়েছে এবং একটা ইউনিভার্সিটির নাম না বললেই নয়, সেটা হলো শরীফ ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সেটা সারা বিশ্বে খুবই এর সুনাম রয়েছে এবং বিশ্বের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় এই শরীফ ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা স্কলারশিপ দিয়ে উচ্চতর ডিগ্রির জন্য তারা আমন্ত্রণ জানিয়ে থাকেন। তো আমরা বাংলাদেশি ছাত্রদের জন্য আমরা চেষ্টা করব যাতে তারা এই সকল ইরানের বিভিন্ন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারে, তারা যাতে এই সুযোগটা পায় সেজন্য আমাদের পক্ষ থেকে এটা সহযোগিতা থাকবে। বিশেষ করে যারা ফার্সি ভাষা ও সাহিত্যে পড়তে চায় তাদের জন্য ফুল স্কলারশিপ যাতে পায় সেটা আমরা করব, সেটা আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। এছাড়াও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য বিষয়ে যারা পড়তে চায় তাদের ক্ষেত্রেও একটা স্কলারশিপ থাকবে। সেটা হয়তো ফুল স্কলারশিপ নাও হতে পারে, কিন্তু একটা বড় ধরনের একটা স্কলারশিপ থাকবে, 50% বা 70% যেটা হোক। তো একটা অংশ হয়তো তাদেরকে খরচ বেয়ার করতে হবে, বাকিটা ইরান সরকার বিয়ার করবে এবং আমরা এই ক্ষেত্রে এই সহযোগিতাটা আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। ইরানের উচ্চশিক্ষা, ইরানের স্বাস্থ্য সেবা খাত বা চিকিৎসা কিংবা সেখানকার ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের আর কি সুযোগ আছে সে বিষয়ে আমরা জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দেখছেন প্রবাসী অনুষ্ঠান, আপনাদের সঙ্গে আছে আমি এম বাদশা। আমাদের আজকের বিষয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি ইরানের শিক্ষা, চিকিৎসা, পর্যটন এবং ব্যবসা বাণিজ্যে বাংলাদেশিদের সুযোগ সম্ভাবনা নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সৈয়দ রেজা মীর মোহাম্মদী, কালচারাল কাউন্সিলর, সাংস্কৃতিক কেন্দ্র ইরান দূতাবাস ঢাকা, এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, পরিচালক, জনসংযোগ বিভাগ, সাংস্কৃতিক কেন্দ্র ইরান দূতাবাস ঢাকা। আমরা ফিরছি আলোচনায়। জনাব সৈয়দ রেজা মীর, আপনি বলছিলেন যে কি কি সুযোগ সুবিধা রয়েছে শিক্ষা। আমরা একটু ফিরছি পর্যটন নিয়ে, কারণ পর্যটন খাতের জায়গায় যদি আমরা একটু তাকাই, ইরানের যে প্রাকৃতিক যে দৃশ্য, নয়নভিরাম দৃশ্যগুলো, এটা সত্যি বিমোহিত করে আমাদের পৃথিবীর সকল মানুষকেই। বাংলাদেশিরা কিন্তু সেই জায়গায় আরও বেশি প্রকৃতিপ্রেমী। সেই জায়গা থেকে পর্যটন বাণিজ্যর যে বিষয়টি, সেখানে কি কি সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য? میگم که قبلا ما صحبت کردیم در زمینه آموزش، الان ما میخوام از زمینه گردشگری صحبت میکنم. ایران در زمینه گردشگری جایگاه خوبی دارن و جاهای دیدنی خیلی زیادی دارن. ما میخوایم در این زمینه بیشتر از شما میشنویم، مخصوصا این فرصت مردم بنگلادش چطور میتونه استفاده میکنن. بله، خب ایران یک کشور تاریخی و فرهنگی است، تمدن چند هزار ساله داره.
ما در ایران تاریخ مثلا مستند و ثبت شده 5000 ساله داریم. 5000 سال. برخی از آثار و مکانهای تاریخی که الان در ایران هستند قدمتشون یعنی تاریخشون چند هزار ساله. من اگر بخوام مثال بزنم از بعضی جاها، ما در استان خوزستان در ایران که یکی از استانهای جنوبی ماست یه اثر تاریخی داریم به اسم چغار زنبیل. این چغار زنبیل 3300 سال پیش ساخته شده، یک اثر و بنای تاریخی است. الان در یونسکو ثبت شده، 3300 سال عمر داره. تخت جمشید که در شیراز هست، یکی از بناهای تاریخی بسیار معروف ایران هست، 2500 سال پیش این تخت جمشید که کاخ داریوش پادشاه هخامنشی بوده ساخته شده. در دوره بعد از اسلام یعنی در دوره اسلامی شهرهای اصفهان، تبریز، مشهد، شیراز، این شهرها جزو شهرهای تاریخی هستند که آثار تاریخی زیادی دارند. یعنی ایران یک کشوری است که برای گردشگرهای خارجی جذابیت داره. ولذا یک کشور تاریخی و قدیمی است و ما از مردم خوب بنگلادش هم دعوت میکنیم که برای گردشگری و توریسم به ایران هم سفر بکنن و حتما اگر سفر بکنن سفر خوبی براشون خواهد بود. و من یه پیشنهادی هم دارم خدمت عزیز بزرگوارمون که اونهایی که در بعضی از برنامه‌هاشون اگر برنامه‌شون فرهنگی علمی آموزشیه، بعضی از کسایی که سفر توریستی رفتن به ایران دعوت کنن تو برنامه از زبان خود بنگلادشی که ایران رو دیده بشنون که ایران چجور جاییه، چجور کشوری است. উনি বলছেন যে আপনারা জানেন যে ইরান ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতিতে খুবই ঐতিহ্যবাহী একটি দেশ এবং এই দেশের 5000 বছরের সভ্যতার ইতিহাস রয়েছে এবং ইরানে অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে। যেমন উনি বলেছেন যে ইরানের একটা প্রদেশ রয়েছে খুজিস্তান, সেখানকার একটা ঐতিহাসিক জায়গা রয়েছে চোগর জানবিল, সেটা 3300 বছরের পুরনো, যেটা জাতিসংঘের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থান। এরকম আরও অনেক জায়গা রয়েছে, যেমন ইরানে আপনি জানেন যে পার্সোপোলিস, এটা 2500 বছর প্রাচীন একটা ঐতিহ্য এবং এইরকম ইরানের অনেক কয়েক হাজার বছরের ঐতিহ্যের অনেক নিদর্শন রয়েছে যেগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থান রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ইরান বিশ্বের পর্যটনের দিক থেকে খুবই আকর্ষণীয় একটি দেশ এবং এই দেশে প্রচুর বিদেশি পর্যটক আসে প্রতি বছর এবং এত আকর্ষণীয় স্থান রয়েছে যে যেটা বলে শেষ করা যাবে না। তো আমি এক কথায় যদি বলতে চাই সেটা বলতে পারি যে যারা ইরান সফর করেছেন আপনারা যদি আপনাদের টেলিভিশনের মাধ্যমে এরকম কাউকে আপনাদের টেলিভিশনে তাদের অভিজ্ঞতা কেমন দেখলো ইরান দেশটা কেমন, তাহলে তাদের মুখ থেকেই জানতে পারবেন যে দেশটা কত সুন্দর, কত আকর্ষণীয়। মাশাআল্লাহ। یک عبارتی هست در ایران به کار میبرن، ایران کشور 4 فصله. این کشور 4 فصل به این معنا که خب ایران وسعت بزرگی داره، 1,648,000 کیلومتر ایران وسعت داره، کشور بزرگی است. همزمان یعنی در یک زمان بعضی از جاهای ایران مثل بهار، بعضی جاهای ایران در یک زمان مثل پاییزه، بعضیاش مثل تابستانه. یعنی در یک زمان در بعضی از جاهای ایران شما میتونید 4 فصل رو ببینید همزمان. لذا به لحاظ طبیعی هم زیباست. بخشی از ایران که ما شمال ایران میگیم تقریبا شبیه بنگلادشه، جنگل، آب، هواش، سرسبزیش، جنگل بودنش و آبش مثل بنگلادش. بعضی جاهای ایران صحراست، بیابان خیلی دیدنی و زیباست. یعنی ایران جنگل داره، صحرا داره، دریا داره. یک کشوری است که میگن 4 فصل، یعنی در یک زمان شما در بعضی از گوشه‌های ایران 4 تا فصل رو در یک زمان میتونید در ایران ببینید.
উনি বলছেন যে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি হলো ইরান, মানে প্রাকৃতিক দিক থেকে সৌন্দর্যের দিক থেকে এত বৈচিত্র্যময় একটি দেশ যেটা বলে শেষ করার মতো নয়। এবং আপনারা জানেন যে ইরান অনেক বড় একটি দেশ, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে একই সময়ে আপনি যদি ইরান সফর করেন, একই সময়ে আপনি 4টা ঋতুর আপনি দেখতে পারবেন যে বিভিন্ন প্রদেশে। এক অঞ্চলে আপনি গিয়ে দেখলেন যে বসন্ত, সেই একই সময়ে অন্য অঞ্চলে গিয়ে দেখবেন শরৎকাল, আবার অন্য অঞ্চলে দেখবেন শীতকাল। অর্থাৎ এইরকম একটা বৈচিত্র্যময় একটা দেশ, একই ঋতু রয়েছে এবং একই সময়। আমি আর একটু শেষ করি, সেটা বলছেন যে একই সাথে দেশটা আপনি দেখবেন যে ইরানের যে উত্তরাঞ্চল কাস্পিয়ান সাগরের তীরবর্তী যে অঞ্চলটা, সেটা এত সবুজ যেটা মনে হবে যে না আপনি বাংলাদেশের মতো এরকম সবুজ, তবে এই অঞ্চলটা খুবই পরিপাটি এবং সৌন্দর্যের দিক থেকে অসাধারণ একটি দেশ। ওই অঞ্চলটা খুবই অসাধারণ। আবার একই সাথে অন্য অঞ্চলে যদি যান দেখবেন মরুভূমি হলেও সেখানেও দর্শনীয় আকর্ষণীয় অনেক কিছু রয়েছে যেটা আপনাকে আকৃষ্ট করবে। আবার রয়েছে জঙ্গল, অর্থাৎ রয়েছে সাগর, জঙ্গল, পাহাড়, মরুভূমি, সমতল ভূমি, সবুজ, সবকিছু মিলিয়ে এটা অসাধারণ একটি দেশ। বাংলাদেশও গফতি ভালো একে দ্বিতীয় বৃহত্তম পর্বত তো রয়েছে ইরানে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বত যেটি। ये नुक्ते गुफ्त के मसलन कोहे बुलंदतरीन दोमीन बुलंदतरीन कोह हम در ایران هست که کوه دماوند اسمش و بلندترین کوه ایرانه که بیش از 5500 متر ارتفاع داره. উনি বলেছেন যে আপনি ঠিকই বলেছেন, ইরানের দামাবান্ধ, এটা হলো ইরানের আলবুর্জ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এটা 5500 মিটার উঁচু, নজদিক শহর তেহরানে, এবং তেহরান ইরানের যে রাজধানী তেহরানের কাছাকাছি। 5500 মিটার ارتفاع داره، কিলোমিটার ارتفاع از سطح دریا، সাগর থেকে 5500 মিটার ارتفاع از سطح دریا। আমরা যদি একটু দৃষ্টি দেই স্বাস্থ্য খাতের দিকে, বিশেষ করে মেডিকেল ট্যুরিজম, সারা বিশ্বেই কিন্তু এখন মেডিকেল ট্যুরিজম একটা টার্ম ব্যবহার করা হচ্ছে। তো ইরানের চিকিৎসা সেবার যে উচ্চতর অবস্থান, যেটা ইতিমধ্যে আমরা জানলাম যে চিকিৎসা বিজ্ঞানে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব সেরাদের মধ্যে 25টির বেশি রয়েছে। আমি একটু জানতে চাই, বাংলাদেশি যারা বিশেষ করে কমন কিছু ডিজিজ থাকে, যেটা হচ্ছে লাইক আপনার হৃদরোগ থাকে, হার্টের পেশেন্ট যারা, ডায়াবেটিক্স পেশেন্ট, ইনফার্টিলিটি থাকে, অথবা আরও বড় কোনো ক্যান্সার, এ ধরনের বড় যেসব রোগ আছে সেই সব রোগের ক্ষেত্রে কী ধরনের সেবা রয়েছে, এবং বাংলাদেশি যারা তাদের জন্য কোনো ধরনের সম্ভাবনার তথ্য উনি দিবেন কিনা, যে ওখানে আসলে কম খরচ কোনো উদাহরণ সহ বলা সম্ভব কিনা? الان یک سوالی میخواستن ایشون مطرح کنن که در زمینه گردشگری سلامت، الان گردشگری سلامت در جهان الان بسیار جایگاهی داره. میگن که ما قبلا شنیدم از زبان شما که شما فرمودید که بیش از 25 تا دانشگاه پزشکی دارن که در سطح بالایی در جهان معروفن که این جایگاهی که داره و ما میدونیم که در زمینه پزشکی درمان ایران جایگاه بالایی داره، یعنی جهانی شده است، در جهان بسیار مطرح است. الان مردم بنگلادش چه فرصتی میتونه از این فرصت رو استفاده میکنه، مخصوصا بیماری هایی که سرطان، دیابت و کلیه و هارت، مشکلاتی که هارت داره، قلب داره، در این زمینه مردم بنگلادش میتونه درمان راحتی درمان میکنه و این فرصت رو استفاده میکنه. من در بخش اول صحبت هم اشاره کردم که ایران در پیشرفت‌های پزشکی جزو 15 کشور دنیاست. حالا یه خورده به دیتیل‌ها و جزئیاتش من اشاره بکنم. ببینید، اولا که از جهت هزینه‌ها ایران برای یک کسی که به عنوان توریسم سلامت یا گردشگر سلامت، توریست سلامت داره میره برای اینکه بیماری خودش رو درمان بکنه، از جهت هزینه‌ها و از جهت اقتصادی به صرفه‌تر و بهتر از بقیه کشورهاست. یعنی شما از کشورهای همسایه خودتون بگیرید
یا کشورهای جنوب آسیا، کشورهای غرب آسیا و همه اون کشورهایی که مردم بنگلادش برای درمان و کارهای پزشکی میرن اون کشورها، من اسم نمیارم از کشوری، ولی همه کشورها از همسایه‌هاتون بگیر تا مثلا کشورهای حوزه جنوب خلیج فارس و شرق آسیا و اینا، هزینه‌های ایران برای درمان پزشکی کمتر از همه است. من یه مثال بزنم. من دفعه قبل که رفتم ایران در فرودگاه پیاده شدم در تهران، یه ایرانی هم از یک کشور دیگه‌ای داشت می اومد. ما با هم صحبت کردیم. ایشون گفت که من یک کار پزشکی داشتم، باید درمان بشم، یه عملیات جراحی. در اون کشوری که بودم، اسم نمیارم کدوم کشور، همسایه شما هم هست، ایشون گفت که $10,000 از من پول خواستن برای یک کار پزشکی. اون کار در ایران با $1,000 انجام میشد و ایشون از اون کشور بلند شده بود اومده بود ایران که کار پزشکیش رو انجام بده. پس نکته اول اینه که به لحاظ هزینه‌های درمان در ایران پایین‌تر از همه کشورهاست. یعنی هر کسی بخواد برای درمان یک کشور خارجی بره، ایران خوبه، به صرفه است. دو اینکه کیفیت کار، سطح پزشکی ایران بالاست. در ایران الان همه مریضی‌های سخت درمان میشه. الان درمان سرطان، داروهای ضد سرطان در ایران تولید میشه، هست. این نکته مهمی است که بعضیا نیاز دارن. پیوند عضو، مثلا پیوند قلب، کبد، کلیه، ریه، همه اینها در ایران پیوندش انجام میشه. پیوند رو میدونید یعنی چی دیگه؟ ترانسپلانت. بله، مثلا از یک کسی کلیه برمیدارن به یک کسی دیگه میذارن. همه اینها الان در ایران انجام میشه. هزینه‌ش هم از همه کشورهای دیگه پایین تره. ایران الان در کارهای چشم پزشکی مثلا پیوند قرنی انجام میشه. در دنیا در چشم پزشکی ایران تو رتبه های بالاست، اوله. بعد در درمان های سخت مثل سرطان، ژن درمانی، بعد سلول درمانی. می‌دونید سلول درمانی الان از سلول خود انسان میگیرن، دارو تولید میکنن یا به وسیله سلول بیماری های سخت رو مثل سرطان رو درمان میکنن. همه اینها الان در ایران انجام میشه। জি দর্শক, আমরা যাচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি। ফিরে এসে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন বাংলা টিভি। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য। দেখছেন প্রবাস সংলাপ অনুষ্ঠান। আমরা আজকে কথা বলছি যে ইরানের শিক্ষা, চিকিৎসা, পর্যটন, ব্যবসায় বাংলাদেশিদের কি কি সুযোগ রয়েছে সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব সৈয়দ রেজা মীর মোহাম্মদ, কালচারাল কাউন্সিলর, সাংস্কৃতিক কেন্দ্র ইরান দূতাবাস ঢাকা, এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, পরিচালক, জনসংযোগ বিভাগের সাংস্কৃতিক কেন্দ্র ইরান দূতাবাস ঢাকা। আমরা শুনছিলাম যে ইরানে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ক্ষেত্রে কি কি সুযোগ আছে সেই বিষয়ে আমরা শুনবো জনাব সাইদের কাছ থেকে। আমাদের কালচারাল মহোদয় যেমনটি বলছিলেন যে চিকিৎসা বিজ্ঞানে ইরানের অগ্রগতি আজ বিশ্বে চোখে পড়ার মতো। এরই মধ্যে আপনারা জেনেছেন যে চিকিৎসা বিজ্ঞানে ইরানের অবস্থান বিশ্বে 15তম, এবং দেশটিতে খুব অনেক জটিল জটিল চিকিৎসা করা হয়, এবং এই দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত মানের এবং বিশ্বমানের চিকিৎসা দেওয়া হয়, এবং এই সকল চিকিৎসার খরচও অনেক কম। এবং আপনি যদি মনে করেন যে আমাদের প্রতিবেশী দেশগুলোতে যে খরচ হয় তার তুলনায় আমরা বলতে পারি যে অনেক কম খরচে ইরান থেকে বিশ্বমানের খুবই উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব। এবং বিশেষ করে ইরানের যে বিভিন্ন জটিল জটিল রোগ রয়েছে সেই সকল, যেমন হার্ট, কিডনি, ক্যান্সার, এই সকল রোগের চিকিৎসা খুব উন্নত মানের চিকিৎসা হয়ে থাকে। এমনকি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, যেমন কিডনি ট্রান্সপ্লান্ট, হার্টের ট্রান্সপ্লান্ট, এই ধরনের, এবং চোখের চিকিৎসা, অর্থাৎ জটিল যত ধরনের চিকিৎসা রয়েছে এই সকল চিকিৎসা খুব উন্নত মানের চিকিৎসা রয়েছে। এবং এর ব্যয় যে কত কম সেটার একটি উদাহরণ দিয়েছে যে উনি লাস্ট যে ইরান সফরে ইরানে গিয়েছেন তখন একজন আমাদের প্রতিবেশী এক দেশের একজনের সাথে দেখা হয়েছে। তিনি বললেন যে উনি ইরানে চিকিৎসার জন্য এসেছেন এবং তার দেশে ওই চিকিৎসার জন্য খরচ, উনি বলেছেন যে তার দেশের বিভিন্ন হসপিটালে যোগাযোগ করেছে, তার জন্য খরচের কথা বলেছে $10,000 ব্যয় হতে পারে। তখন তিনি যখন শুনেছেন যে ইরানে উন্নত মানের চিকিৎসা রয়েছে এবং খরচ খুব কম,
সেটা জেনে তিনি ইরানে গিয়েছেন এবং সেখানে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়েছেন এবং বললেন যে তার ওখানে খরচ হয়েছে মাত্র $1000, অর্থাৎ কোথায় $10,000 কোথায় $1000। অর্থাৎ আপনি যদি ইরানে চিকিৎসা নিতে চান এবং উন্নত চিকিৎসা নিতে চান এবং জটিল রোগের চিকিৎসা নিতে চান খুব অল্প খরচে এবং সেটা আপনাদের প্রতিবেশী এবং আশেপাশের যে কোনো দেশের তুলনায় খুবই কম খরচে আপনি চিকিৎসা নিতে পারবেন, সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি এবং এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে চিকিৎসা খাতে এই সুযোগটি বাংলাদেশিরা পাবে এমনটা আমরা প্রত্যাশা করি। আমরা একটু ফিরছি যে তেল গ্যাসের মজুদ কিন্তু ইরানের অবস্থান বিশ্বে দ্বিতীয়, তো সেখানে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ, সেখানে ইরান থেকে আমরা কি সস্তায় তেল গ্যাস কেনার কোনো সুযোগ তৈরি হতে পারে কিনা বাংলাদেশের সাথে ইরানের করে এই সম্পর্কের জায়গা থেকে? ये सवाली दिगे इशन मात्रा कार्दान के ईरान दार ज़मीने सुख मखसूसन गज और नाफ जयगाहे बलई दौरान मान फेकमी को नाम के दार ज़मीने गज और नाफ रुत्रे दुबुम दार जहान दौरान ज़मीने ज़ाकिरे आलोन इन ये केशवारे बुजुर्गी के दार इन ज़मीने हास 12 केशवारी के 12 केशवारी 12 दार बांग्लादेश हास इन बांग्लादेश चे फुर्सती मिथुने आज ईरान बेगिरे व दार रबे थे जोरी चे फुर्सती मिथुने बांग्लादेश استفاده میکنه از ایران. بله همونطور که اشاره کردن خب ایران از کشورهایی است که نفت و گاز زیادی در دنیا داره. در مجموع نفت و گاز اول ایران، مثلا در گاز سومه در دنیا، در نفت چهارمه، ولی در مجموع نفت و گاز اوله. ایران صادر کننده نفت و گاز هست، یکی از کشورهای بزرگ صادر کننده نفت و گاز به دنیاست. بنگلادش هم خب وارد کننده نفت و گاز هست. در این زمینه شرکت ها و تاجران بنگلادشی که یا دولت بنگلادش که نفت و گاز وارد میکنه میتونه وارد مذاکره بشه، دنبال بکنه. دوستان و همکاران ما در سفارت اگر کسی علاقمند باشه بخواد دنبال بکنه ما هماهنگی میکنیم. دوستان تو سفارت میشینن، اونایی که مسئول این بخش هستن در سفارت میشینن با اونا صحبت میکنن. زمینه ها و مقدماتش فراهم هست. ایران هم که صادر کننده هست تو نفت و گاز، اگر از این ور متقاضی باشه شرکتی، فردی، تاجری، ما معرفی میکنیم، میرن تو دوستان ما در سفارت صحبت میکنن، سفارت هم اونها رو معرفی میکنه به ایران، انشالله که بتونن در این زمینه تجارت بکنن. উনি বলছেন যে আপনি ঠিকই বলেছেন যে ইরান তেল ও গ্যাসের মজুদের দিক থেকে একটা ভালো অবস্থানে রয়েছে। আপনি যদিও বলেছেন তেল গ্যাসের মজুদের দিক থেকে বিশ্বের দ্বিতীয়, তবে আসলে দুইটার ক্ষেত্রে তেল গ্যাসের ক্ষেত্রে ইরানের অবস্থান বিশ্বে প্রথম এবং গ্যাসের মজুদের দিক থেকে ইরান বিশ্বে তৃতীয়। অর্থাৎ এই জ্বালানির ক্ষেত্রে ইরান বিশ্বে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং ইরান বিশ্বের বিভিন্ন দেশে তেল গ্যাস রপ্তানি করে থাকে এবং বাংলাদেশ যেহেতু বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করে থাকে, এই ক্ষেত্রে এই সুযোগটা বাংলাদেশ নিতে পারে। বাংলাদেশ সরকার যদি চায়, বাংলাদেশ সরকার এমনকি বাংলাদেশের ব্যবসায়ী মহল যারা আছেন, যারা তেল গ্যাস রপ্তানি করে আমদানি করে থাকেন বিভিন্ন দেশ থেকে, তারা যদি চান যে ইরান থেকে তেল গ্যাস আমদানি করবেন, সেই ক্ষেত্রে আমাদের দূতাবাসের বাণিজ্যিক বিভাগ যেটা রয়েছে তাদের সাথে আলোচনা করতে পারেন, আমরা সেই ক্ষেত্রটা তৈরি করতে পারি, এক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি। আমার মনে হয় যে এটার ক্ষেত্রে অলরেডি এক ধরনের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। বাংলাদেশ সরকার বা এদেশের ব্যবসায়ীরা যদি আগ্রহ প্রকাশ করে তাহলে আমার মনে হয় এই ক্ষেত্রে একটা সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পরে চলে এসেছি। আমাদের আরও কিছু জরুরি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আপনার কাছে। সেটা হচ্ছে যে ইরানের যে হস্তশিল্প সেটা কিন্তু জগৎ জোড়া খ্যাতি রয়েছে। একই সঙ্গে ইরানি নাটক, ইরানি চলচ্চিত্র, ধারাবাহিক সিরিয়ালগুলো বাংলাদেশে খুবই জনপ্রিয়, তুমুল জনপ্রিয়। তো সেই জায়গাতে এটা আরও বেশি সম্প্রচার বা প্রসার, মানে হস্তশিল্পের প্রসার, একই সঙ্গে ইরানি নাটক, সিনেমা, ধারাবাহিকের প্রচার আরও বেশি বাড়াতে কোনো পদক্ষেপ ইরান কালচারাল সেন্টার নিবে কেন নতুন করে? ये सवाल दिगे के दर ज़मीने सानोए दस्ती ईरान जयगाहे बलई दरे दर जहान मारूफे व ये नुक्ते दिगे दर ज़मीने फिल्म ও সিরিয়াল। আর এক্ষেত্রে আরেকটু সংযোজন, সেটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাওয়া সবচেয়ে বেশি দরকার।
সেক্ষেত্রে কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? गुफ्तान के दरजामिने फिल्म और सीरियल ईरान हम जयगाहे खूबी दौरान व मार्दुमे बांग्लादेश बेसियर दुस दौरान फिल्में ईरानी रो इंजा बेसियर महबूबान फिल्में सीरियल ईरानी शुमा बयान बने रयजान फारहांगी चे एकदमती मिकुनित के बिस्तार फिल्म और सीरियल दर बांग्लादेश बाक्स बेशान व दरजामिने सानोए दस्ती हम میتونه بیشتر در بنگلادش وارد بشن چه اقداماتی؟ بله خب در زمینه سینما و فیلم ما تلاش میکنیم و در ماهای گذشته هم در جشنواره فیلم داکا هم استاد مجید مجیدی که یه فیلمساز بزرگ و معروف ایرانی است برای اولین بار اومد داکا، ما تلاش کردیم اومد در داکا، استقبال خوبی هم ازش شد و در همون جشنواره ما از مدیران تلویزیون رئیس و مدیر شبکه آی فیلم اومد اینجا با بعضی از تلویزیون ها صحبت کرد. الان هم بعد از اون سفر یکی از شبکه‌های تلویزیونی ایران به اسم آی فیلم در سیستم کابلی تلویزیون بنگلادش داره پخش میشه، البته به زبان انگلیسیش. حالا انشالله بعداً باید تلاش کنیم که به زبان بنگالی هم در آینده باشه. اون کاری که ما به عنوان رایزنی میتونیم انجام بدیم اینه که هنرمندان، فیلمسازان، کارگردانها و بازیگرهای دو کشور رو به هم معرفی بکنیم، نزدیک بکنیم که بتونن با هم کار مشترک بکنن. در زمینه صنایع دستی هم که اشاره کردن، ایران یکی از کشورهای معروف در دنیا هست که صنایع دستی خوبی داره، جزو صادر کننده های برتر صنایع دستی در دنیاست. یعنی از فرش بگیر تا یه صنایع دستی که من اگر بخوام اسم بیارم شاید برای شنونده های بیننده های بنگلادشی اسمش ناآشنا باشه. مثلا از صنایع دستی که اسمش معرق هست، اسمش قلمکاری هست، فرش ایران که در دنیا معروفه. و یه اشاره کوچیکی فقط بکنم، شما بتونید یه اشاره بکنید که در روزهای قرآنی که ما داشتیم اونجا بعضی از صنایع دستی ما رو آوردن، تابلوها معرق و به نمایش گذاشته شد. উনি যেমনটি বলেছিলেন যে ফিল্ম ও সিরিয়ালের ব্যাপারে প্রথমে বলেছিলেন যে আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশে ইরানি ফিল্ম সিরিয়াল খুবই জনপ্রিয় এবং আমরা সব সময় চেষ্টা করে থাকি যে ইরানি ফিল্ম সিরিয়াল যাতে বাংলাদেশে বেশি বেশি দেখানো যায়। সেই ক্ষেত্রে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাথে আমাদের একটা সহযোগিতা রয়েছে এবং সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইরানের বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদিকে আমরা নিয়ে আসছিলাম এবং সেখানে একটা মাস্টার ক্লাস হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকায় সেটা খবর প্রচারিত হয়েছে। এমনকি ইরান থেকে একটি প্রতিনিধি দল এসেছিল, সেখানে ইরানের আই ফিল্ম নামে একটা টিভি চ্যানেল আছে, সেখানকার একটা প্রতিনিধি দল আসছিল, বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ করেছে এবং ইতিমধ্যে বাংলাদেশে কেবল টিভিতে আই ফিল্ম ইংলিশ এখন প্রচারিত হচ্ছে। আমরা এইভাবে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি এবং এমনকি দুই দেশের মধ্যে যৌথভাবে যাতে ফিল্ম সিরিয়াল তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি ইরানি ফিল্ম ডিরেক্টরদের সাথে বা বাংলাদেশি ফিল্ম ডিরেক্টর বা যৌথভাবে যাতে ফিল্ম সিরিয়াল তৈরি করতে পারে। এক লাইনে শেষ করতে হবে, সেটা হচ্ছে যে ইরানি হ্যান্ডিক্রাফট, যেটা হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী আমাদের 16ই সেপ্টেম্বর, সেক্ষেত্রে বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ এক লাইনে, কারণ আমার অনুষ্ঠান একেবারে টাইম আমরা ওভার হয়ে গেছে, প্লিজ এক মিনিটে আমি শুধু বলছি যে ইরানি হ্যান্ডিক্রাফটস আপনি যেটা বলেছেন যে খুবই বিশ্বখ্যাত এবং ইরানি কার্পেট সারা বিশ্বে একটা বিশেষ পরিচিতি রয়েছে। আমরা চেষ্টা করছি বা ইরানি হ্যান্ডিক্রাফট যাতে বাংলাদেশে আরও বেশি বেশি আসে, সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে। ये सवाल दिगे ईशन गुफ्तान के दार मुर्दे ईद मिलादुन्नबी शुमा अगर कामिनेस ये जुमले शुमा फकत देगी। ईद मिलादुन्नबी नज़दीक هست، 16 سپتامبر روز میلاد پیامبر هست. من از این فرصت استفاده میکنم میلاد النبی رو به همه بینندگان عزیز بنگلادش و مردم خوب این کشور تبریک عرض میکنم.
উনি বলছেন যে ঈদে মিলাদুন্নবী খুবই সামনে আসছে, বেশি দিন নেই। আমরা চাই যে এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশের প্রিয় জনগণকে অভিনন্দন জানাতে। অসংখ্য ধন্যবাদ জনাব সৈয়দ রেজা মীর মোহাম্মদী, কালচারাল কাউন্সিলর, সাংস্কৃতিক কেন্দ্র, ইরান দূতাবাস ঢাকা, এবং একই সঙ্গে মোহাম্মদ সাইদুল ইসলাম, পরিচালক, জনসংযোগ বিভাগ, সাংস্কৃতিক কেন্দ্র, ইরান দূতাবাস ঢাকা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আসলেই সংক্ষিপ্ত সময় বলবো, 1 ঘন্টা খুব বেশি বড় সময় না। এখানে কিন্তু ইরান নিয়ে আলোচনা করতে গেলে ইরানের শিক্ষা, চিকিৎসা, পর্যটন কিংবা ব্যবসা অনেক বড় বিষয়। তো আরও নতুন কোনো পর্বে আমরা আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।